ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনি নিশ্চয়ই জেনেছেন তানভীর যে আজকে রয়টার্সের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই 3 জন জ্যেষ্ঠ কূটনীতিককে চাকরি থেকে পদত্যাগ করার কথা বলা হয়েছে এবং এদের নামগুলো আমি আপনাকে একটু বলি। মার্শা বার্নিকাট, ডেরেন হোগান এবং অ্যালাইনা লেপলিটস। এবং এর মধ্যে মার্শা বার্নিকাট কিন্তু বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গেছেন দীর্ঘদিন। আমরা যদি দেখি যে ট্রাম্প আগামী 20 জানুয়ারি তিনি শপথ নেবেন এবং তিনি তার যে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন সেই নির্বাচনী প্রচারণায় কিন্তু তিনি বলেছিলেন যে অনুগত নয় এমন কূটনীতিকদের চাকরিচ্যুত করার মাধ্যমে ডিপ স্টেটের পতন তিনি ঘটাবেন। এই যে 3 কূটনীতিককে পদত্যাগ করতে বলা হলো, এটা কি এই পরিকল্পনারই অংশ কিনা? আপাতত দেখলে সেটাই বলা যায় যে 3 কূটনীতিকের এই পদত্যাগ করানোটা, এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আসেন নাই। যেখানে 20 তারিখ তিনি শপথ নেবেন, তার আগেই তার সহযোগী যারা মানে প্রশাসন যারা ঢেলে সাজাচ্ছেন তারা কিন্তু তাদের 3 জনকে আগাম জানিয়ে দিয়েছেন যে আপনারা পদত্যাগ করুন। কারণ এমনিতেই কিন্তু দেখা যায় যে একটা ওদের দেশের সিস্টেমটা এরকম যে একটা সরকার আসলে, রেজিম চেঞ্জ হলে, ভোটের মাধ্যমে যখন চেঞ্জ আসে তখন কিন্তু ওই সরকারের যারা কূটনীতিক থাকেন, যারা পলিটিক্যালি নিয়োগ থাকেন, তারা কিন্তু এমনিতেই স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এক্ষেত্রে আমি যদি আমরা দেখি রয়টার্সের প্রতিবেদনটাতে বলা হচ্ছিল যে যারা রাজনৈতিক নিয়োগ পান তারা এমনিতেই পদত্যাগ করেন, কিন্তু সেক্ষেত্রে ফরেন সার্ভিসে যারা আছেন তারা সাধারণত কন্টিনিউ করেন, তার মধ্যেও কিছু চেঞ্জ আসে। কিন্তু এখন আপনি যেটি বললেন যে আসলে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটি হচ্ছে যে ডিপ স্টেট বলতে যে জিনিসটা, সেই তাকে যে মানে ধ্বংস করে দিতে চান ট্রাম্প, রাখতে চান না, সেই ক্ষেত্রে তাদের কিনা। এখন এখানে আসলে আমাদের দেশের জন্য একটু গুরুত্বপূর্ণ এই যে মার্শা বার্নিকাট বাংলাদেশে ছিলেন এবং খুবই পরিচিত বাংলাদেশের মানুষের কাছে। আপনি জানেন যে তার উপর একবার হামলার কারণে কিন্তু বাংলাদেশে একটি মামলাও হয়েছিল এবং সেই মামলা চার্জশিট হয়েছে, চলছেও। আওয়ামী লীগের অনেক নেতা সেজন্য কিন্তু বিপাকেই ছিলেন। তো সবকিছু মিলায় তিনি খুব পরিচিত। এবং এই 3 যে ডিপ্লোম্যাটসের কথা বলা হচ্ছে, ট্রাম্পের দিক থেকে যদি তাদের যারা রয়টার্সকে যারা বলেছেন, যা বলেছেন, তাতে কিন্তু এটা স্পষ্ট যে তারা যে ডিপ স্টেটের সহযোগী হিসেবে হয়তো 3 জনই এরা ছিলেন, এ কারণে আগাম তাদেরকে সরিয়ে দিয়েছেন। এবং ট্রাম্প কিন্তু এটিকে একেবারে ডিপ স্টেটটাকে আর ওইভাবে রাখতে চান না এবং তাদের কার্যক্রম গুটিয়ে আনতে চান। এটি কিন্তু ট্রাম্প আগেই ইলেকশনের আগেই ঘোষণা দিয়েছিলেন বলে আপনি জানান। এই যে ট্রাম্প এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছেন, তিনি তো 20 তারিখে ক্ষমতায় আসবেন, তো এই পদক্ষেপটা বিশেষ কিছু কি ইঙ্গিত দিচ্ছে? যেমন ধরেন যে এতে কি এরকম কোনো কিছু কি স্পষ্ট হচ্ছে যে তিনি ক্ষমতায় আসার পর আমেরিকার যে ফরেন পলিসি সেটিতে কি কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে ট্রাম্প ক্ষমতায় আসলে আমেরিকার ফরেন পলিসিতে বড় ধরনের পরিবর্তন আসবে, এই ইঙ্গিত কিন্তু তিনি ভোটের আগে দিয়েছেন এবং মানুষও কিন্তু মানে তার দেশের লোকও কিন্তু সেটিকে গ্রহণ করেছেন। আপনি জানেন যে জো বাইডেনের যে সরকার, সেই সরকার কিন্তু দেশের যুদ্ধ পরিচালনা করছে, বিভিন্ন ক্রাইসিস তৈরি করছে, আমেরিকান ইকোনমিতে তারা প্রবলেম তৈরি করেছে। ফলে আমেরিকার মানুষ তো এমনিতেই তো ডেমোক্রেটদের উপর এক ধরনের ক্ষোভ তাদের ছিল এবং সেটি কিন্তু তারা ভোটের মাধ্যমে দেখিয়েও দিয়েছেন যে সুইং স্টেটগুলোতে, প্রত্যেকটা সুইং স্টেটেই কিন্তু ট্রাম্প ব্যাপকভাবে ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং তার যে প্রত্যাশার থেকেও বেশি পরিমাণ ভোট নিয়ে, অর্থাৎ ইলেকট্রাল কলেজ ভোট নিয়ে কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন। ফলে তাকে কিন্তু যদি যেহেতু এবারই তার শেষ মেয়াদ, অর্থাৎ এই 4 বছরের পর তো তিনি চাইলেও আর নির্বাচন করতে পারবেন না, এর আগেও তিনি একবার প্রেসিডেন্ট ছিলেন। ফলে যদি কিছু দেখিয়ে দিতে হয় আমেরিকান জনগণকে, তিনি যে কথা দিয়েছেন সেটাকে যদি রাখতে হয়, তাহলে কিন্তু এই যে ফরেন পলিসিতেও তাকে পরিবর্তন আনতে হবে। কারণ আমেরিকান এই ফরেন পলিসি এবং দেশের যুদ্ধর কারণে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেটা তো আমেরিকান নাগরিকদের ট্যাক্সের টাকা থেকে যায়। এবং এরকমই কিন্তু আমেরিকানরা বলেন যে ইসরায়েলের একজন নাগরিকের পেছনে আমেরিকা গড় যে ব্যয় করে তা আসলে তাদের দেশের নাগরিকের পেছনে যে ব্যয় করে তার থেকে বেশি। সম্প্রতি যে ক্যালিফোর্নিয়াতে যে দাবানো হলো সে সময় আসলে অনুদান দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। কারণ আপনি জানেন যে $100 বিলিয়ন খুব অল্প সময়ের মধ্যে তারা ইসরায়েলকে দিয়েছিল, সেটি কিন্তু ক্যালিফোর্নিয়াতে কত দিবে সেই জায়গাটা নিয়ে কিন্তু এখন নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। ফলে আমেরিকান জনগণের যে জায়গা, অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং দেশের যুদ্ধর যে মনোভাবটা আমেরিকানরা এখন আর পোষণ করছেন না, মনে করছেন এটি আসলে তাদের জন্য ক্ষতি, সেই জায়গায় কিন্তু ট্রাম্প একটা বড় পরিবর্তন আনবেন, এটি খুবই স্বাভাবিক। ডিপ স্টেট নিয়ে বলা হচ্ছে যে ডিপ স্টেট জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, ডিপ স্টেটটা হচ্ছে আসলে প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি একটা সরকার কাঠামোটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে হয়, অর্থাৎ এটি একটা দেশের সরকার কাঠামো, এটা এর বাইরে গিয়েও ভেতরে আর একটা সরকার গঠন করা হয়, সেটাকে আপনি ছায়া সরকার বলতে পারেন বা
কিছুটা ইল্লিগাল কর্মকাণ্ড বলা যায়, যে সরকারের যে আইনি কাঠামোর মধ্যে সরকার পরিচালিত হয়, এই স্টেটটা যে ভেতরে যে গভীরে যে স্টেটটা গড়ে ওঠে, সে আসলে ওই অর্থে আইনি কাঠামোর মধ্যে দিয়ে গঠিত হয় না। সাধারণত আমরা যদি আমেরিকানদের ক্ষেত্রে দেখি, তো আমেরিকার এটি হচ্ছে সিআইএ, এফবিআই এর মতো যে গোয়েন্দা সংস্থাগুলো, সামরিক অফিসাররা, এবং এর সঙ্গে যুক্ত হয়ে হচ্ছে মানে ব্যবসায়ী যারা। আপনারা জানান যে ব্যবসায়ীরা এক একটা রেজিম চেঞ্জ করে, এক একটা দেশে দেশে নানা যুদ্ধ তৈরির পেছনে ব্যবসায়ীদেরকে বলা হয় শিল্পপতিদের, যেমন অস্ত্র ব্যবসায়ীদের। এই যে ভেতরে ভেতরে একটা সরকার গঠিত হয়, যেটা আমেরিকার মূল পলিসিকে ওন করে না, কিন্তু তারা তার ভেতরে থেকে, আমেরিকান সরকারের ভেতরে থেকে আরেকটা সরকার পরিচালনা করে, যা দেশে দেশে সমস্যা তৈরি করে, দেশের ভেতরে সমস্যা তৈরি করে। এবং এটি কিন্তু ট্রাম্প প্রথম দেখতে পেয়েছিলেন 2016 নির্বাচনের সময়। 16 নির্বাচনের পরপরই কিন্তু তিনি দেখেছিলেন যে তার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, তার ওবামা প্রশাসন তার ফোন ট্র্যাপিংয়ের মতো ঘটনাগুলোতে আসছে। এই কাজগুলোতে কিন্তু ওবামা সরকার জড়িত ছিল তা নয়, তাদের ভেতরে যে ডিপ স্টেটটা তৈরি হয়েছিল, সেখানকার এক ধরনের নাগরিক সমাজ, এই যে কূটনীতিকদের ভেতরের একটা অংশ, সেখানকার ব্যবসায়ী, সেখানকার শিল্পপতিরা, সেখানের যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারা, সিআইএ, এফবিআই, এই যে ভেতরে একটা সরকার কাজ করে, সেটাই আসলে তারা বলেন আমেরিকান ডিপ স্টেট। এটি আরও পুরনোভাবে বলা হয় যে রাশিয়া এইটি প্রথম কাজ করে, তখন কেজিবি বলে একটি গোয়েন্দা সংস্থা ছিল, রাশিয়ান গোয়েন্দা সংস্থা, যেটির অ্যাক্টিভিটিস এখন আর দেখা যায় না। তো কেজিবির থেকেও কিন্তু তখন ওই রকম রাশিয়ার ভেতরে, সোভিয়েত ইউনিয়নের ভেতরে এমন একটা গোয়েন্দা মানে ডিপ স্টেট সিস্টেম ছিল, যা সরকারের বাইরে গিয়েও না, দেশে দেশে তারা একই রকম কাজ করতো। তুরস্কে আপনি জানেন মুস্তফা আতাতুর্ক বলে যিনি ছিলেন, তিনিও কিন্তু বেশ কিছু পলিসি বাস্তবায়ন করেছিলেন তার দেশে, যেটি তার সরকার, শুধু সরকার থেকে নয় বরং সরকারের ভেতরের আরেকটি যে সরকার, সেই সরকার এই বাস্তবায়ন করেছিলেন, যেটি আসলে আইনি ফ্রেমওয়ার্কে নাই বা সরকারের পলিসির সঙ্গেও নাই, কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন। ডিপ স্টেটের ধারণাগুলো এভাবেই আসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আইজেনওয়ার বলে একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু বহু আগেই এই ডিপ স্টেটের বিষয়টিকে সতর্ক করেছিলেন। অন্যান্য প্রেসিডেন্টদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যা আসলে তাদের জন্য সতর্ক হওয়া দরকার, এবং এই ধরনের ডিপ স্টেট গঠিত হয় সরকারের বাইরে গিয়ে, যে ভেতরে আরেকটি সরকার গঠিত হয়, তা কিন্তু রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সরকারগুলোর জন্য ক্ষতিকর। তিনি কিন্তু এই কথা বহু আগেই তিনি বলে গিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের জন্য অনেকেই আমেরিকাকে দায়ী করে থাকেন। এই যে এটার পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে এটা ভূমিকা আছে। এটি ওই যে বললাম যে এই ভূমিকাগুলো হয়তো প্রকাশ্যে আনা যায় না, কারণ মার্কিন পলিসিতে হয়তো সেই বিষয়গুলো নাই। অনেক জায়গায় আপনি দেখবেন দেশে দেশে রেজিম পরিবর্তন হয়, একটা সরকার পরিবর্তন হচ্ছে, নতুন একটা সরকার আসছে। বিভিন্ন জায়গায় কখনো অনেক সময় দেখা যায় যে হামলা, খুন যেটা হয় কোনো ইসের মধ্যে, সেই অনেক ঘটনাগুলোর সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের হয়তো সংশ্লিষ্টতা আপনি পাবেন, কিন্তু এটা কিন্তু মার্কিন সরকার করছে আপনি তা বলতে পারেন না। সেই সরকারের ভেতর থেকে গিয়ে এই প্রসঙ্গটা আসে, এবং সেটি দেশে দেশে এটি খুব ঘটে, এবং প্রায় ঘটে এমন ঘটনা, যেটিকে এখন কিন্তু অনেকটাই ক্লিয়ার, বা আমরা বলবো যে মানুষের কাছে পরিষ্কার যে এটি আচ্ছা ওকে আমেরিকান সরকার করে নাই, তার মানে আমেরিকান ডিপ স্টেট করেছে, আমেরিকান ডিপ স্টেট করেছে। তার মানে এখন যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকাতে আমেরিকান সরকার এবং ডিপ স্টেট আসলে একদম পাশাপাশি হয়ে গেছে, এবং দুজনেই একটি ক্ষমতা ভোগ করে আর কি। শেষ একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে ট্রাম্প এই ডিপ স্টেটের বিপক্ষে কেন? ডিপ স্টেটে আমি যেটি আপনাকে বলছিলাম 2016 সালের কথা, যখন ট্রাম্প ইলেকশন করছিলেন, উনি তো 17 থেকে 20 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, 16 নভেম্বরে সেখানে নির্বাচন হয়। ওই নির্বাচন আগে তখন তো বারাক ওবামা ছিলেন কিন্তু প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং হিলারি ক্লিন্টন তার বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে ইলেকশন করেছিলেন। ওই সময় ট্রাম্প তার নির্বাচনে তাকে পরাজিত করা, তার ফোন ট্র্যাপ করা, নানা ধরনের কর্মকাণ্ড জন্য ট্রাম্প কিন্তু এই ডিপ স্টেটকে দায়ী করেছিলেন। এবং এই বিষয়গুলো তখন সামনেও আসে, এই যে এটা তো মার্কিন প্রশাসন করে নাই, কারণ মার্কিন প্রশাসন করলে তার একটা লিখিত পরিত একটা ব্যাপার থাকে, তার মানে তার এমন জায়গা থেকে করা হয়েছে যেটি আসলে সরকার নয়, সরকারের ভেতরে কেউ, অর্থাৎ রাষ্ট্রের ভেতরের কেউ, রাষ্ট্রের ভেতরের অন্য একটি রাষ্ট্র সেই কাজটি করেছে। এবং পরবর্তীতে দেখা গেছে যে যখন ট্রাম্প প্রথম সরকার গঠন করেন, তখনও এমন কিছু কর্মকাণ্ড শুরুর দিকে হয়েছিল, যেটিকেও ট্রাম্প দেখেছেন যে আসলে এটি তিনি তখন ক্ষমতায়, তিনি করেন নাই, কিন্তু তার ডিপ স্টেটের যে ধারণাটা সেখানে রয়ে গিয়েছিল, যারা তখনও সক্রিয় ছিলেন তারা এমন কিছু কর্মকাণ্ড করেছেন। পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের দেশেও কিন্তু সম্প্রতি ডিপ স্টেটের এই ধারণাটা তৈরি হয়েছে যে বাংলাদেশ সরকারের যে রেজিম পরিবর্তন, তার পেছনে কি যুক্তরাষ্ট্র জড়িত নাকি ডিপ স্টেট জড়িত। আপনি জানেন যে
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের যিনি নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তাকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে বাংলাদেশের যে শেখ হাসিনা সরকারের পতন, তার পেছনে কি যুক্তরাষ্ট্র জড়িত কিনা। জ্যাক সুলিভান কিন্তু সুস্পষ্ট বলেছেন যে না, যুক্তরাষ্ট্র এটার সঙ্গে জড়িত না। তখনই কিন্তু পাল্টা প্রশ্ন আসছিল যে তাহলে কি এই ডিপ স্টেট জড়িত। অর্থাৎ সেখানকার সাংবাদিকরাও কিন্তু মনে করেন যে বাংলাদেশের রেজিম চেঞ্জের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল, যুক্তরাষ্ট্র সরকার যদি না করে থাকে তাহলে ডিপ স্টেট এটি করেছিলেন। এবং যখন এই প্রশ্নটা আসছে তখন কিন্তু জ্যাক সুলিভান বলছেন ডিপ স্টেট তো আমি, তাহলে আমি যেহেতু করি নাই তার মানে এই বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সরকার পতনের সঙ্গে যুক্তরাষ্ট্র ডিপ স্টেট কারো কোনো সম্পর্কই নাই। কিন্তু সেখানকার সাংবাদিক, সেখানকার অনেক অংশ মানুষ যারা হয়তো বাংলাদেশি নন, তারাও কিন্তু মনে করেন যে সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকারের এই ইসের সঙ্গে হয় ডিপ স্টেট নয় যুক্তরাষ্ট্র প্রশাসন সরাসরি যুক্ত। কিন্তু যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জ্যাক সুলিভান ভারতে আসছিলেন এবং ভারতের যিনি বিদায়ী কূটনীতিক, তিনিও কিন্তু বলেছেন যে এই সরকার পতনের সাথে যুক্তরাষ্ট্র সরকারের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নাই বা তারা এটা করেন নাই। সে থেকেই মূলত ধারণা আসছে তাহলে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা যে সরকার বা ছায়া সরকার, যেটাকে আমরা সহজভাবে বলছি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র, সেই রাষ্ট্র অর্থাৎ ডিপ স্টেট সেটি এটি করেছে। এই প্রসঙ্গগুলো আসে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশেই যখন কোনো একটা কিছু ঘটে তখন কিন্তু বলা হয় যে আমেরিকান যে প্রশাসন তাকে পাশ কাটিয়ে গিয়ে অন্য একজন কেউ একজন করেন, যেটি কখনোই আমেরিকা করছেন না বা কোনো কিছুই করছে না, কিন্তু আসলে আমেরিকা কোনো না কোনোভাবে যুক্ত। তো ট্রাম্প যেহেতু নিজে এটার ভুক্তভোগী এবং তিনি দেশে দেশে যুদ্ধ চান না, অন্য দেশে কী হচ্ছে না হচ্ছে, তার দেশের সেই দেশের রাজনীতি কীভাবে চলছে এটি তিনি চান যে সেই দেশের মানুষই করুক, এখানে আমেরিকান হস্তক্ষেপ কিন্তু তিনি চান না। এবং তার শাসনামলে কিন্তু এই জিনিসটি দেখা গেছে, যুদ্ধ হয়নি। ফলে তিনি ডিপ স্টেটটাকে একেবারে ডিমলিশ করে দিতে চান, এটি খুবই স্বাভাবিক। তিনি চান যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তার সরকার দ্বারাই পরিচালিত হোক, ছায়া কোনো সরকার বা সরকারের ভেতরের ঘাপটি মারা কোনো সরকার পরিচালনা করুক, সেটি তিনি চান না। ধন্যবাদ তানভীর, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার কাছ থেকে জানলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন।